অবশেষে এসে গেছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা আমাদের হাতে। ফোনটা আনবক্সিং করতে হবে, ঘরে এখন বিকালবেলা হয়ে গেছে, খুব এক্সাইটেড আমি। আর আপনাদের বলে রাখি, বক্সের উপরে এই যে বার্গেন্ডি কালারের লেখাটা দেখছেন, তার মানে ভিতরে যে ফোনটা আছে সেটাও এই রঙেরই আছে, বার্গেন্ডি কালারের। তো আমরা সরাসরি বক্সটাকে ওপেন করে ফেলি। এক ধাক্কায় বাইরে চলে আসলাম। কি জিনিসটা, কি দেখতে, আপনারা দেখুন শুধু। আমি ভাবতে পারিনি, আনএক্সপেক্টেড। আমি এরকম গুজব টুজব শুনছিলাম যে S22 আলট্রা অতটাও ভালো হয়নি, খুব একটা ইমপ্রেসিং নয়, কিন্তু হাতে নেওয়ার পর ফিলিংটা জাস্ট ওয়াও। সত্যি কথা বলতে কি, স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রার ক্যামেরা বাম্পের জায়গাটাই আমার সব থেকে অপছন্দের ছিল, কিন্তু এইবার ক্যামেরা বাম্প জিনিসটাকেই স্যামসাং হাঁটিয়ে দিয়েছে, অর্থাৎ কোথাও কোনো বিতর্কের জায়গাই নেই। আপনি সুন্দর ছোট ছোট 5টা গোল লেন্স দেখতে পাবেন এবং সেটা দেখতে সত্যি ভালো লাগছে। হিন্দিতে একটা কথা আছে না, না রহেগা বাঁস না বাজেগি বাঁশুরি, একদম ঠিক সেই পলিসি নিয়েছে স্যামসাং। অবশ্যই এই ফোনকে আমি বলবো প্রিমিয়াম, তারপর এটা প্রিমিয়াম দেখতে লাগছে কি লাগছে না আপনারা বিচার করবেন, এটার কোনো মানে হয় না। এটা প্রিমিয়াম ফোন, প্রিমিয়াম দেখতে দুর্ধর্ষ লাগছে। ব্যাক সাইডে ম্যাট ফিনিশ আছে, ফিঙ্গারপ্রিন্ট আসছে না এবং ধরতে বেশ ভালো লাগছে। সাইডে কার্ভ করে দিয়েছে, তার ফলে ধরতে খুব একটা অসুবিধা হচ্ছে না, এত বড় ফোন হওয়া সত্ত্বেও। কত বড় ফোন, 6.8 ইঞ্চি এই ডিসপ্লের সাইজটা। ডিসপ্লের ব্যাপারে একটু বাদে আসছি, কিন্তু তার আগে ফোনের লুক আর ফিল নিয়ে আরও কিছু কথা বলার আছে। যতই প্রশংসা করি না কেন, আলটিমেটলি এই ফোনটা কিন্তু বেশ বড়, মোটা আর ভারী। স্যামসাং গ্যালাক্সি S10 প্লাসের পাশে রাখলেই আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটা তুলনামূলকভাবে কতটা মোটা। চারদিকে যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটা ওই ব্যাক প্যানেলের সাথে মোটামুটি কালার ম্যাচ করে দেওয়া হয়েছে, যার ফলে একটা ইউনিবডি ডিজাইন এরকম ফিলিং এসেছে। ফোনটা দেখেই মনে হচ্ছে পুরোটাই একটা জিনিস, একদম মোল্ডেড, একটা ছাঁচের মধ্যে ফেলে পুরোপুরি ঢালাই করে বার করে নিয়ে আসা হচ্ছে। ডিসপ্লে থেকে আপনি ফ্রেমকে আলাদা করতে গেলে সেটা আলাদা করতে পারবেন না, ফ্রেমের থেকে ব্যাক প্যানেল সেটাও আলাদা করে আইডেন্টিফাই করতে পারবেন না। সব মিলিয়ে গোটা ব্যাপারটার মধ্যে একটা এই জন্যই এই ফোনটার আনবক্সিং যখন এটিসি চ্যানেলে হচ্ছিল, তখন ইমন ভাই বলছিলেন যে এটা ধরে সবসময় সাবানের মতো কচলাতে ইচ্ছা করে, এতটাই স্মুথ আর এতটাই একটা ঢালা ব্যাপার রয়েছে এটার মধ্যে। সত্যি এটা অদ্ভুত একটা ফিলিং, সারাদিন ফোনটা হাতে নিয়ে এরকম কচলাতেই থাকবো। হ্যাঁ, এরকমই ভালো লাগে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আবার রিভিউতে ফিরে আসি। ফোনটার ডিসপ্লে নিয়ে কি আর বলবো, 6.8 ইঞ্চি অসম্ভব ব্রাইট, একটা অসম্ভব সুন্দর 120 হার্টজের একটা ডিসপ্লেটা নিয়ে কিছু বলার নেই আসলে, এটা নিয়ে রিভিউ করার কিছু থাকতে পারে না। এটা বেস্ট ডিসপ্লে, এখনো অবধি ওয়ার্ল্ডে যত মোবাইল এসছে তার মধ্যে এই মোবাইলটার ডিসপ্লেটা সব থেকে ভালো। এত সুন্দর কার্ভ রয়েছে টোটাল ব্যাপারটার মধ্যে। হ্যাঁ, আপনি এটা ইউজ করে মজা পাবেন। ওপরে একটা মাঝখানে ছোট্ট পাঞ্চল রয়েছে, সেটা কিছুক্ষণ বাদে আপনার চোখের সামনে থেকে হারিয়ে যাবে, আপনি এতটাই সম্মোহিত হয়ে যাবেন এই ডিসপ্লেটা নিয়ে। আর এই বক্সি টাইপের যে ব্যাপারটা রয়েছে না স্যামসাংয়ের নোট সিরিজের ফোনগুলোর মতো, সেটার জন্য এই ডিসপ্লেটাকে আরও যেন স্পেশাল লাগছে। আপনাকে আমি যদি এই ফুল ফ্রেমে এটাকে দেখাই, তাহলে আপনার মনে হতেই পারে যে এটা একটা টিভি চলছে, আসলে এতটাই সুন্দর লাগছে। ডিসপ্লের কালার টালারগুলো সব কিছু একদম বেরিয়ে চলে আসছে যেন, মানে এখন অবধি সায়েন্স ফিকশন মুভিতে আমরা দেখি যে ফোনের থেকে ডিসপ্লের থেকে সব কিছু ছবি টবি বেরিয়ে আসে, এই ফোনটা প্রায় সায়েন্স ফিকশনের কাছাকাছি চলে গেছে। কি লাগছে তুমি দেখো ডিসপ্লেটা, সত্যি সেরা না, মানে এই ডিসপ্লে আগেরবারটা সুন্দর ছিল। হ্যাঁ, আগেরবারটাও সুন্দর ছিল, এবার কালার ক্যালিব্রেশন বা অন্য কোনোখানে একটা কিছু একটা তো হয়েছে। আগেরবারের থেকে ডিসপ্লেটা আমার বেটার লাগছে। কিন্তু এখানে 5000 mAh ব্যাটারির বড় আপগ্রেডেশন হয়েছে। হ্যাঁ, স্যামসাং এখানে এবার 45 ওয়াটের একটা চার্জার দিয়েছে, মানে বলাটা ভুল হলো, স্যামসাং দেয়নি, আমাদের কিনতে হবে। সাপোর্ট দিয়েছে যে এখানে আপনি 45 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। বক্সে কোনো চার্জার নেই। আমার আগেরবার কার্ভে মনে হচ্ছিল গোস্টাচ হবে, এবার কিন্তু একবারও আমি গোস্টাচের ওই ব্যাপারটা দেখলাম না পাশ দিয়ে টানার সময়। ডিসপ্লেতে এবার কিছু একটা করেছে, কালার ক্যালিব্রেশন হোক বা কিছু একটা। 1750 নিটস এখানে পিক ব্রাইটনেস আছে, অর্থাৎ এখনও অবধি আমরা যেসব ফোন দেখি, দু একটা এক্সেপশনাল ফোন বাদ দিয়ে তার মধ্যে সব থেকে ব্রাইটেস্ট ডিসপ্লে হচ্ছে এটা। এবার স্যামসাং অ্যাডাপটিভ রিফ্রেশ রেট ব্যাপারটাকে আরও ইমপ্রুভ করেছে, 1 হার্টজ থেকে একেবারে 120 হার্টজ অবধি এটা ঘোরাফেরা করবে, যার ফলে ব্যাটারি আরও অনেকটা বাঁচবে। আর ব্যাটারি বাঁচবে কেন, কারণ প্রসেসর আমরা এখানে 4 ন্যানোমিটারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেন প্রসেসর পাচ্ছি, যে প্রসেসরটা আমরা এবার চাইছিলাম। স্যামসাং শেষ অবধি কোয়ালকমের প্রসেসর দিয়ে আমাদের ফোন দিয়েছে এবং কোয়ালকমের বেস্ট প্রসেসরই আমরা এখানে পাচ্ছি। তার পারফরমেন্স কেমন সেটাই শুধু এখন আমাদের দেখার। ফোন গরম হচ্ছে,
অস্বীকার করার কিছু নেই, কিন্তু ওভারহিট হচ্ছে না। কোয়ালকমের এই প্রসেসরটা গরম হবেই, এটা হওয়ার কথা, কারণ এত পাওয়ারফুল প্রসেসর। এছাড়া এখানে অনেক কিছু ইমপ্রুভ করা হয়েছে, জিপিইউ সিপিইউ এইসব ক্ষেত্রে তো ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু সব থেকে বেশি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এনপিইউর ক্ষেত্রে। এনপিইউ ব্যাপারটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিনকে দিন আরও উন্নত হচ্ছে, আরও বেশি কাজ করছে, এবং তার জন্য তাকে আরও বেশি সাপোর্ট দিতে হবে প্রসেসরের। তো প্রসেসর যদি সেটা নিয়েই ব্যস্ত হয়, তাহলে জিপিইউ প্রসেসর সেগুলো আসল যে কাজগুলো তাদের, সেই কাজগুলো করবে কখন? তাই সিপিইউ আর জিপিইউকে মুক্তি দেওয়া হলো, এনপিইউকে এখানে ইনভলভ করা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও বেটারভাবে কাজ করানোর জন্য। এবং এনপিইউ এখানে 73% ইমপ্রুভড হয়েছে আগের বারের থেকে, যার ফলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন কিছু ঝলক দেখতে পাবো, বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে, যেটা আপনাদের ক্যামেরা সেকশনে বলার সময় অবশ্যই বলবো। এইসব ফোন যারা কেনে তারা দিনরাত গেম প্লে করবে এরকম সাধারণত হয় না, কিন্তু কেউ যদি হার্ডকোর গেম প্লে করতে চান এই ফোন দিয়ে, তাহলে তিনি লস করবেন না। এখানে দিনরাত গেম প্লে করা যাবে এবং যথেষ্ট ভালোভাবে করা যাচ্ছে। ফ্রেম ড্রপ, ল্যাগ এই ব্যাপারগুলো সেরকম হচ্ছে না, তবে হ্যাঁ গরম হচ্ছে। আমরা এখন জানি যে অ্যান্ড্রয়েডের জগতে এখন স্যামসাংয়ের ওয়ান ইউআই বেতাজ বাদশা। তো ওয়ান ইউআই এর বেস্ট এক্সপিরিয়েন্স যদি পেতে হয়, তাহলে স্যামসাংয়ের বেস্ট ফোনের থেকে নিতে হবে। এখানে রয়েছে ওয়ান ইউআই 4.1 অ্যান্ড্রয়েড 12-এর ওপর, এবং সেখানে ফিচার থেকে আরম্ভ করে সিকিউরিটি সব কিছুই টপ লেভেলের রয়েছে। স্যামসাংয়ের সিকিউর ফোল্ডার, নক সিকিউরিটি, আপনি সব কিছু এখানে পাবেন, পূর্ণ মাত্রায় পাবেন, কিন্তু অ্যান্ড্রয়েড 12 থাকার ফলে আরও অনেক কিছু এক্সট্রা জিনিস যোগ হয়ে গেছে। যেমন আপনি ক্যামেরা ওপেন করলে ডান দিকের ওপরের কোণে সবুজ আলো জ্বলবে। যখন আমি ওয়ালপেপার চেঞ্জ করতে গেলাম, তখন কালার প্যালেটের ব্যাপারটা আমাকে সাজেস্ট করলো, বললো আপনি কি কালার প্যালেট চুজ করতে চান। আমি নিজের ইচ্ছা মতো কালার প্যালেট বেছে নিতে পারি, অথবা যেটা সাজেশন দিচ্ছে সেটাকেও অ্যাপ্লাই করে দিতে পারি। ওভারঅল পুরো ফোনের লুকস আর ফিলটা পাল্টে যাচ্ছে, থিমটা পাল্টে যাচ্ছে, আইকনের কালার পাল্টে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এই ফোনটাতে রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, অর্থাৎ আজ অবধি তৈরি হওয়া সব থেকে বড় গরিলার বাবার বাবা তার বাবা আর কি। এই ফোনের যে ছোটোখাটো ব্যাপারগুলো, মানে কি ভাবছেন বড় ফোন বলে, প্রিমিয়াম ফোন বলে, দামি ফোন বলে এতে কি ছোটোখাটো ব্যাপারগুলো থাকবে না? এতেও আছে। কল কোয়ালিটি বেশ ভালো, 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, আর যেটা আমরা 5Gর ক্ষেত্রে দেখি ডুয়েল স্ট্যান্ড বাই 5G, সেটাও এর মধ্যে রয়েছে। এছাড়াও আমরা এখানে ইউএসবি 3.2 পাচ্ছি। আমরা সাধারণত ইউএসবি 3 পাই, এখানে আরও বেটার ইউএসবি দেওয়া হয়েছে। ব্লুটুথ 5.2 রয়েছে, ওয়াইফাই 6E রয়েছে, তার সাথে ABCDE এরকম অনেক কিছু লম্বা লিস্ট রয়েছে ওয়াইফাইয়ের। এজিপিএস, গ্লোনাস, বিডিএস, গ্যালিলিও, মানে জিপিএসের ক্ষেত্রে এত বড় বড় ভারী ভারী নাম ছুড়ে দিয়েছে, জিপিএস ভালো হবেই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অসম্ভব দ্রুত কাজ করেছে, কারণ এখানে সেই চিরপরিচিত আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, যেটা মানে হাত ছোঁয়ানো মাত্র খুলে যাচ্ছে। অসম্ভব দ্রুত, অসম্ভব ভালো। ওয়ান ইউআইয়ের ক্ষেত্রে বরাবর যেরকম ছিল স্যামসাং ডেস্ক, অর্থাৎ স্যামসাংয়ের ফোন আপনি ডাইরেক্ট একেবারে কম্পিউটারে ইউজ করতে পারবেন, স্যামসাংয়ের ফোন আপনি যখন টিভিতে ইউজ করতে পারবেন, স্মার্ট সাপোর্ট যেগুলো রয়েছে সেই সব কিছু যেগুলো আমরা চিরকাল পেয়ে এসেছি সেগুলো তো রয়েছে, সেগুলো এক্সট্রা ইমপ্রুভড আরও ভালো করে স্যামসাং এখানে দিয়েছে। এখানে IP68 রেটিং আছে, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্ট, এবং এখানে এক্সপেন্ডেবল মেমোরি স্লট নেই, আপনি কেবলমাত্র দুটো সিমই একসাথে ইউজ করতে পারবেন। কিন্তু সব থেকে বড় কথা এখানে যে এস পেন আছে, হাতের একটা টোকাতেই এইভাবে এস পেনটা বেরিয়ে আসে, এবং সেটা এবার কিন্তু বডি কালারে দেওয়া হয়নি, কালো রঙেরই দেওয়া হয়েছে। এস পেন দিয়ে আমরা ইচ্ছা মতো কালার চুজ করতে পারবো, কোন কালারে আঁকবো। এখানে আমরা লালটা চুজ করে নিলাম, এবং সেখানে আপনাদের যে কথাটা বলে রোজ ইরিটেট করি সেই কথাটাই লিখে ফেললাম, অর্থাৎ সাবস্ক্রাইব করুন টেকসাইগা ইউটিউব চ্যানেলকে, আমরা আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য, তাহলে আরো ইন্সপায়ার্ড হব। তো এস পেন ইউজ করতে এতটাই মজা লাগে যে এখানে আমি কয়েকটা ঝোপঝাড় এঁকে ফেললাম। সূর্যের চারদিকে কয়েকটা দেশলাই কাঠি বসিয়ে দিই, তারপর নিচের দিকে ঘাস পাতা, এটা ঘাস হলো না নদী হলো, যাই হোক কিছু একটা হচ্ছে, এবং তার মধ্যে কয়েকটা ফুল ফল পাতা তো এঁকে দিতেই হবে। গাছ, এটা বোঝানোর জন্য একটু গাছের সাইডে শেড দিয়ে দিই, যদিও সূর্যের আলো যেদিক দিয়ে এসছে সেদিকেই ছায়া পড়েছে, এতটাই সুন্দর এঁকেছি এই জায়গাটাকে। তো আঁকাটা চলুক, আপনাদের ততক্ষণে বলে রাখি যে এবার কিন্তু ল্যাটেন্সি খুব কমিয়ে দেওয়া হয়েছে, 2.8 মিলিসেকেন্ড ল্যাটেন্সি করা হয়েছে, গতবার যেখানে 9 মিলিসেকেন্ড ছিল, যার ফলে একদম খাতায় লেখার ফিলিংটা পাওয়া যাচ্ছে। খাতায় যখন আমরা পেন দিয়ে লিখি যে খসখস করে আওয়াজটা হয়, একটা রাফ সারফেসে লিখছি সেই ঘষা অনুভূতিটা পাওয়া যায়, এখানেও সেটা পাওয়া যাচ্ছে, অথচ ডিসপ্লেটা একদম স্মুথ, অথচ স্যামসাং এখানে সেই অনুভূতি দিচ্ছে। এবং দেখুন এস পেন ইউজ করে হাজারটা কাজ করা যায়, এখানে এয়ার জেস্টার দিয়ে আমরা যেভাবে গ্যালারি থেকে বিভিন্ন ফটো সিলেক্ট করতে পারছি টাচ না করে, হ্যাঁ এটা টাচ না করে করা যাচ্ছে। এছাড়া এস পেন আরও প্রচুর কাজে লাগে, সেই নিয়ে একটা বিস্তারিত আলাদা ভিডিও করা উচিত। এবার স্যামসাং যে জিনিসটা সব থেকে বেশি আপগ্রেড করেছে সেটা তাদের ক্যামেরা ডিপার্টমেন্টে। S21 আলট্রা থেকে S22 আলট্রাতে ক্যামেরায় একটা বিশাল বড় ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পেলাম।
এমনিতে গতবার যেরকম ডিরেক্টরস মোড ছিল, অসাধারণ ক্যামেরা ছিল, জুম লেন্স ছিল, লেজার অটো ফোকাসের ব্যাপার স্যাপার ছিল, সেগুলো এখনও আছে, অসম্ভব ভালোভাবেই আছে। কিন্তু তার সাথে সাথে এবার পোর্ট্রেট মোডে আপনি এজ ডিটেকশন দেখুন, নাইট মোডে ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি দেখুন কত সুন্দরভাবে প্রতিটা জায়গার ডিটেলস ম্যানেজ করেছে। সাধারণত আমরা দেখি অন্ধকার জায়গাকে ব্রাইট করতে গেলে যে কোনো ক্যামেরা পুরো ফ্রেমটাকেই, পুরো ছবিটাকেই ব্রাইট করে দেয়, ওভার এক্সপোজড লাগে। কিন্তু স্যামসাং এখানে ঠিক যে জায়গাগুলোতে একটু এক্সপোজার বাড়ানো দরকার সেগুলোতে এক্সপোজার বাড়িয়েছে, এবং অন্য ফোনে যেখানে এক্সপোজার বাড়ালে ডিটেলস কমে যায়, এখানে ডিটেলস কমেনি। এমনকি রাত্রিবেলা যখন আমরা পোর্ট্রেট তুলছি সেখানেও মুখের ডিটেলস দেখুন কত সুন্দরভাবে নিয়েছে। এজ ডিটেকশন আমি বলবো নেক্সট লেভেলের, এমনকি অন্যান্য যারা কম্পিটিটর আছে তারাও এর আশেপাশে এখন আসছে না। ফোনে যত ভালোই এজ ডিটেকশন হোক, ফোন তো আলটিমেটলি তার সেন্সার তো তুলনামূলক ছোট, তাই যখন এজ ডিটেকশনের ব্যাপার আসে ছোট ছোট জিনিস যেমন ধরুন চুল, মাথার চুল, মুখের দাড়ি, এই জায়গাগুলো ডিটেক্ট করার সময় কখনোই ফোন সেটা পারফেক্টলি পারে না, একটা ফেদারিং এফেক্ট চলে আসে, যেটা এখানে আসেনি। প্রতিটা জায়গা, প্রতিটা চুল অলমোস্ট পারফেক্টভাবে ক্যাপচার করেছে। এবং এটার জন্য দায়ীকে ওই যে একটু আগে বলেছিলাম এনপিইউ, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এতটা সুন্দরভাবে অপটিমাইজ করতে পেরেছে। এখানে এই ছবিটা রাত্রিবেলা কম আলোতেই তোলা, তো সেখানে দেখুন প্রতিটা চুল আলাদা করে যেন ডিটেক্ট করেছে, সেগুলোকে সেপারেট করেছে ব্যাকগ্রাউন্ড থেকে, কত অসাধারণ এজ ডিটেকশন করেছে। এজ ডিটেকশনের ক্ষেত্রে 90% সাকসেসফুল এখানে স্যামসাং বলতে হয়। আর দাড়ির চুল, ওহো, দাড়ি রাখতে হবে এবার থেকে। পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে আমি আরো একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে স্টিরিও ডেপথ দেওয়া হয়েছে। এই ছবিটা স্টিরিও বকের একটা খুব ভালো উদাহরণ হতে পারে। আমার মুখটা ছাড়া বাকি সবকিছু ব্লার হওয়ার কথা, একদম তাই হয়েছে। এবং এখানে ডিটেলস দেখুন, আমার চুলগুলো পর্যন্ত কত সুন্দর করে ব্লার করেছে। 90% ক্ষেত্রে সাকসেসফুল। এবার বাদ বাকি ব্যাপারটা আমরা দেখি। আমি ছাড়াও এখানে আরও কয়েকটা মুখ দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো যেহেতু আমার থেকে পিছনে রয়েছে সেগুলোর মুখ ব্লার হয়েছে কিন্তু অতটাও ব্লার হয়নি। কিন্তু তারও পেছনে আরও যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সেগুলো দেখুন আরও গাঢ়ভাবে ব্লার হয়েছে, কত সুন্দরভাবে এগুলোকে ব্লার করা হয়েছে। টিভিটা সব থেকে দূরে আছে, টিভিটা একেবারে ঝাপসা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার অটো ফোকাসটাকে চেক করব। আমার মুখের ওপর এটি ফোকাসটা লক করা আছে। স্যামসাং অনেক কিছু ক্লেম করছে, বাস্তবে সেটা হচ্ছে কিনা আমরা দেখব। আমার মুখ থেকে এবার এই ক্যামেরাতে ফোকাস শিফট করলাম, ক্যামেরা থেকে এবার আমার মুখে, আমার মুখ থেকে ক্যামেরা, ক্যামেরা থেকে আমার মুখে। আপনারা খেয়াল করে দেখুন যে এই যে শিফটিং এর ব্যাপারটা হচ্ছে, প্রতিবার কিন্তু স্যামসাং ঠিকঠাক ফোকাস লক করতে পারছে। একটা স্মার্টফোনের পক্ষে এটা বিশাল বড় ব্যাপার হয়ে যায়, কারণ স্মার্টফোনের সেন্সারটা ছোট থাকে, কিন্তু স্যামসাং এর এখানে সেন্সারের সাথে সাথে এনপিইউ দুটোই বড়ভাবে দেওয়া হয়েছে, তার জন্যই এটা বড় ফোন, ফ্ল্যাগশিপ ফোন হয়ে উঠেছে। এই ফোনের হেপটিক ফিডব্যাক কেমন? অবশ্যই ভালো হবে। ফ্ল্যাগশিপ ফোন, জেড অ্যাক্সিস হেপটিক ফিডব্যাক আছে, দারুণ দারুণ ফিলিং দিচ্ছে। কিন্তু এই ফোনের স্পিকারের কোয়ালিটি কেমন? ফ্ল্যাগশিপ ফোন ভালো হবেই, এবং এখানেও স্পিকারের কোয়ালিটি খুব ভালো, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। কিন্তু ফ্ল্যাগশিপ বলে স্পেশাল কিছু তো থাকতেই হবে, এখানে টিউনড বাই একেজি। কোয়ালিটি কেমন আপনারাই দেখে নিন। এই মুহূর্তে আপনারা দেখছেন ডিরেক্টরস ভিউ, স্যামসাং এর একটা স্পেশাল ফিচার। এই ডিরেক্টরস ভিউ ব্যাপারটা কি? আসলে স্যামসাং এই সময় ক্যামেরাতে তাদের যত সৈন্য সামন্ত আছে সবাইকে একসাথে মাঠে নামিয়ে দিয়েছে, অর্থাৎ সবকটা ক্যামেরা এই মুহূর্তে একসাথে কাজ করছে। ফ্রন্ট ক্যামেরাতে আমাকে রেকর্ড করা হচ্ছে, ব্যাক সাইডের ক্যামেরা আপনারা দেখুন, এটা 1 নম্বর ক্যামেরা, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর। তো প্রতিটা ক্যামেরা এই মুহূর্তে একই সাথে কাজ করছে, এবং তার ফলে সিপিইউর উপর কতটা প্রেশার পড়ছে আপনারা বুঝে দেখুন। সিপিইউকে কতটা ভালোভাবে, কতটা বেশি কাজ করতে হচ্ছে, মানে এত পরিশ্রম করছে যে তাকে হেল্প করার জন্য এখন জিপিইউ এসে হাজির, এনপিইউ এসে হাজির, সবাই এসে হাজির। তো এই ছিল 2022 সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোন, এবং এই ফোনটা শুধু 2022 সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোন নয়, এই ফোনটা স্যামসাং এর এস সিরিজের ফোন থেকে নোট সিরিজের ফোন হয়ে ওঠার গল্প। তো এই কয়েকদিনের ব্যবহারে ময়না তদন্তের রিপোর্টে যা কিছু উঠে আসলো সব আপনাদের সামনে পেশ করে দিলাম। কেমন মনে হলো, ফোনটা কেমন লাগলো, রিপোর্ট দেখে আপনারা সন্তুষ্ট কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এই ফোনটা 12GB 256GB আর 12GB 512GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। দামটাম সব কিছু নিচে ডেসক্রিপশনে লেখা থাকবে, কেনার লিঙ্কও নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।